প্রধান উপদেষ্টা সিইসি বৈঠকের বিষয়গুলো স্পষ্ট করার দাবি বিএনপির। রমজানের আগে নির্বাচন দিয়ে নজির স্থাপনের আহ্বান নেতাদের। স্থানীয় ভোটে গুরুত্ব জামায়াতের, জনপ্রত্যাশা পূরণে জোর। প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিউনিকেট করেছেন কিনা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। মত বিমতে আটকে আছে ঐক্য। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ নানা বিষয়ে বিপরীত অবস্থানে দলগুলো। মৌলিক সংস্কার না হলে ফের স্বৈরাচারী আবির্ভাবের শঙ্কা কমিশনের। আমরা তো এগুলো যদি পরিবর্তন না করি, আবারও সেই স্বৈরাচারের পুনরাবির্ভাব করতে পারে। আশাবাদী হতে চাই। আমরা বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে আমরা কতগুলো বিষয়ে ঐক্যমত্যে বুঝতে পারবো। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহিতার মামলায় সাবেক সিইসি নুরুল হুদা ফের 4 দিনের রিমান্ডে। রাতের ভোটে জড়িতদের তথ্য পেতে করা হবে জিজ্ঞাসাবাদ। আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে ব্যবসায়ীদের কাছ থেকে 27 কোটি টাকা হাতিয়েছে সিআরআই। তথ্য দুদকের। সরকারি অর্থ বরাদ্দের কারণ খুঁজে বের করার পরামর্শ। উড্ডয়নের পরই বিমানের ইঞ্জিনের ত্রুটি, পাইলটের দক্ষতায় বাঁচল 1.5 শতাধিক প্রাণ। শাহজালালে 1 বছরে 20টি বার্ড হিট, বাড়ছে আতঙ্ক। ঠেকাতে এখনই ব্যবস্থার আহ্বান। বিগত সরকারের আপত্তির কারণে পালন করা যায়নি সোশ্যাল বিজনেস ডে। 15তম আয়োজনে প্রধান উপদেষ্টা বললেন, টেকসই উন্নয়নের মূলমন্ত্র সামাজিক ব্যবসা। দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালির আয়োজন। ধামরাইয়ে বসেছে মাসব্যাপী মেলা। প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছে বিএনপি। আর আগামী রমজানের আগেই নির্বাচন দিয়ে সরকারকে জাতির কাছে নজির স্থাপন করারও আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। একই সাথে দাবি করেছেন, বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাবাদী চক্র অপকর্ম করছে। আর তাই দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের দাবিও জানিয়েছেন নেতারা। লন্ডন বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আলোচনা তুঙ্গে। ভোটের দিনক্ষণ ঘোষণার দাবি উঠেছে বিভিন্ন দল থেকে। এমন বাস্তবতায় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে আলোচনার বিষয়বস্তু জানায়নি কোনো পক্ষই। এই বৈঠকের আলোচনা জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোটের সুযোগ নেই। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য মোটামুটি সব দলই একমত। যদি তাই হয়, এই সময়ের ভিতরে নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন করা এটা এক প্রকার অসম্ভব। তাহলে এখানে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের তো কোনো সুযোগই নাই, প্রশ্নই নাই। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা কোনো অভ্যুত্থান করি নাই। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি জানান, দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের। অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপি এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন।
বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আগামী রমজানের আগেই নির্বাচন দিয়ে সরকারকে জাতির কাছে নজির স্থাপন করার আহ্বান জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। যে আশা নিয়ে আমরা এখনো বুক বেঁধে আয়নাগরে দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, জেল কেটেছি, অত্যাচারিত হয়েছি, সেই কারণে আমরা আপনার কাছে আশাবাদী রোজার আগে দেশে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের প্রস্তুতি নিশ্চয়ই সরকার গ্রহণ করছেন। শেখ হাসিনা শুধু গণতন্ত্রই নয়, দেশের সব প্রতিষ্ঠানই পরিকল্পিতভাবে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় ভোট দেওয়ার দাবি জানিয়েছেন। লন্ডন বৈঠকের পর জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্বের অবসান হলেও মৌলিক সংস্কার নিয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। শুক্রবার সকালে মৌলভীবাজারে গিয়ে এ নিয়ে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের স্বজনদের সঙ্গে দেখা করতে যান ডাক্তার শফিকুর রহমান। এ সময় মৌলিক সংস্কার নিয়ে মতানৈক্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়। আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। এদিকে গাজীপুরে দলীয় একটি অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় ভোট দেওয়ার দাবি জানান। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তিনটি ভুয়া নির্বাচনের সাথে যারা জড়িত, মাঠ প্রশাসন থেকে শুরু করে সবাইকে বিচারের আওতায় আনতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। দ্রুত জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান করার দাবি জানান রফিকুল ইসলাম। স্ব জায়গায় নিজেকে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। দুদক, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারে ঐক্য তৈরি হলেও মৌলিক বিষয়ে বিপরীতমুখী অবস্থানে রাজনৈতিক দলগুলো। আনুপাতিক উচ্চকক্ষ, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের স্বাধীন কাউন্সিল গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর মতো বিষয়ে আপত্তি রয়েছে বিএনপি সহ কয়েকটি দলের। তবুও পূর্ণাঙ্গ ঐক্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরিতে আশাবাদী ঐকমত্য কমিশন। তবে যতটুকু ঐকমত্য তৈরি হবে তা বাস্তবায়নের পরামর্শ রাষ্ট্রবিজ্ঞানীর। হাসান ওয়ালির রিপোর্ট। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে পুরো ব্যবস্থা আমূল পরিবর্তনের। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। অক্টোবরের প্রথম ধাপে গঠিত 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়ে ফেব্রুয়ারি মাসে। এসব প্রতিবেদনের সুপারিশের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। 166টি সুপারিশের বিষয়ে মতামত দেওয়া 33টি রাজনৈতিক দলের সঙ্গে 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 45টি অধিবেশনের মাধ্যমে প্রথম পর্যায়ের সংলাপ শেষ করে কমিশন। 2রা জুন দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়। এসব আলোচনায় স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার অন্যতম উপাদান হিসেবে বিবেচিত 70 অনুচ্ছেদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হয়েছে। এছাড়াও বিরোধী দল থেকে জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি নিয়োগ, নারীদের জন্য 100টি সংরক্ষিত আসনের বিষয়ে সবাই একমত হয়েছেন। তবে আনুপাতিক উচ্চকক্ষ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর মতো অন্যান্য মৌলিক সংস্কারে বিপরীতমুখী অবস্থানে দলগুলো। দ্বিতীয় দফার দীর্ঘ আলোচনায় এনসিসির পরিবর্তিত নাম, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবেও সাই নেই বিএনপি সহ কয়েকটি দলের। প্রধানমন্ত্রী হিসেবে একজন ব্যক্তির সর্বোচ্চ 10 বছর মেয়াদ মানার শর্ত হিসেবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি বাদ দেওয়ার দাবি বিএনপির। অনেকের কাছে এটা ভাবাও কঠিন। যদিও জুলাইয়ের মধ্যে ঐকমত্য তৈরি করে সনদ তৈরির ব্যাপারে আশাবাদী ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার। কতগুলো আইন কানুন বিধিবিধান পরিবর্তন করে, সংবিধানের সংশোধন করে, পঞ্চদশ সংশোধনে যেমন দমন পীড়নের মাধ্যমে
তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিলেন। তো আমরা তো এগুলো যদি পরিবর্তন না করি আমার তো আবারও সেই স্বৈরাচারের পুনরাবির্ভাব ঘটতে পারে। আশাবাদী হতে চাই আমরা বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে আমরা কতগুলো বিষয়ে ঐক্যবদ্ধ বুঝতে পারব। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, সমঝোতার মধ্য দিয়ে যতটুকু ঐকমত্য তৈরি হবে তা বাস্তবায়নেই জোর দেওয়া উচিত। এক্ষেত্রে জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার পরামর্শ তার। সমঝোতায় দুই পক্ষের মধ্যে যদি ছাড় না দেয় তাহলে তো এটা হবে না। অ্যাপ্রোচটা থাকতে হবে যে সবই হবে না, কিছু হইলেও আমি কিছু নিয়েই চলার পক্ষে, সামনে এগোনোর পক্ষে। সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে আগামী বছর রমজান অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর গতি এসেছে ঐকমত্য কমিশনের সংলাপে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দিনের ভোট রাতে করা সহ প্রহসনী নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনটি করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মোহাম্মদ শামসুজ্জোহা সরকার। রিমান্ড আবেদনের উপর শুনানির জন্য নুরুল হুদাকে বেলা 2:30টার পর আদালতে আনা হয়। এই মামলায় গত সোমবার নুরুল হুদার 10 দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। সেদিনও তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। প্রথম দফায় রিমান্ড শেষে দ্বিতীয় দফায় তাকে আরও 4 দিনের রিমান্ড পেল পুলিশ। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোকে আরও যাচাই করার জন্য এবং সারা বাংলাদেশে তিনি এই যে দিনের ভোট রাতে করেছেন তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি এসপি সহ সকল রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবসায়ীদের কাছ থেকে 27 কোটি টাকা হাতিয়ে নেয় সিআরআই। আছে 35 কোটি টাকার এফডিআর। এমন প্রমাণ মেলায় সব নথি তলব করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে দুদক। একই সঙ্গে সংস্থাটি খতিয়ে দেখছে সিআরআই এর রাষ্ট্রীয় অর্থ লুটপাটের পরিমাণ। বিশেষজ্ঞরা বলছেন, বিরোধী মতের বিরুদ্ধে অপপ্রচার ও সরকারি অর্থ লুটপাটই ছিল সিআরআই এর মূল কাজ। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই আওয়ামী লীগের গবেষণা শাখা হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগে গেল ফেব্রুয়ারিতে অভিযান চালায় দুদক, যদিও বাস্তবে অস্তিত্ব মেলেনি। এখানে কোনো অফিসের সন্ধান পাইনি। তবে ব্যাংক অ্যাকাউন্টে 35 কোটি টাকার এফডিআর সহ ব্যাংক লেনদেনের তথ্য পায়। এরপর গেল কয়েক মাস ধরে দুদকের অনুসন্ধানে মিলেছে 27 কোটি 63 লাখ টাকা 24 ব্যবসায়ীর কাছ থেকে গ্রহণের প্রমাণ, যার ভিত্তিতে বিভিন্ন ব্যাংকের কাছে নথি চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের অভিযোগে বলা হয়, সিআরআই এর উচ্চ পদে জয়, পুতুল, ববি থাকায় যুবকদের দক্ষতা বৃদ্ধির নামে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থে কনসার্ট সহ নানাভাবে নয়ছয় করে, যা খতিয়ে দেখছে দুদকের অনুসন্ধানকারী দল। বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের। দুদকের আইন বিভাগের সাবেক এই মহাপরিচালক মনে করেন, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা কিংবা সরকারি অর্থ বরাদ্দের নেপথ্যের কারণগুলো বের করতে হবে দুদককে। রাজনৈতিক এজেন্ডা তাদের যেটা ছিল সেইটা বাস্তবায়নের জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলো করেছে। তাহলে এই প্রতিষ্ঠানগুলো তখনকার আওয়ামী লীগ শাসকের সংশ্লিষ্ট ছিল। এখন এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যে সমস্ত ব্যবসায়ী বা প্রতিষ্ঠান বা ব্যক্তি যারা অনুদান দিয়েছে, তারা এই অনুদানটা কি অনুদান হিসেবে দিয়েছে না কমিশন হিসেবে দিয়েছে, তার বিনিময়ে তারা কি ফায়দা পেয়েছে, এইটাই দুদকের খুঁজে বের করার দরকার এবং তাহলেই এখানে দুর্নীতিকে প্রতিষ্ঠিত করা যাবে। এছাড়া বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে আসা অর্থের উৎস অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।
154 যাত্রী ও 7 জন ক্রু নিয়ে উড্ডয়নের 21 মিনিট পরই করতে হয় জরুরি অবতরণ। সকালে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 2500 ফুট উচ্চতায় পাখির আঘাতে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণের কয়েক ঘন্টা পর যাত্রীদের নতুন ফ্লাইটে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে বিমান। বিশেষজ্ঞরা জানান গত 1 বছরে বিমানবন্দরে কমপক্ষে 20টি বার্ড হিটের ঘটনা ঘটেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। গত 12 জুন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভারতের আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। প্রাণ হারান 241 যাত্রী। বোয়িং 787-800 ড্রিমলাইনার মডেলের বিমানটি বার্ড হিট সহ নানা কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হয়। এই ঘটনার 15 দিন যেতে না যেতেই বাংলাদেশে দুর্ঘটনায় কবলে পড়ল একই প্রতিষ্ঠানের বিমান। শুক্রবার সকাল 8:38 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী বোয়িং 373-800 মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত BG584 ফ্লাইটটি ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। উড্ডয়নের 21 মিনিট পর 8:59 2500 ফিট ওপর থেকে বিমানবন্দরের বে 14 নম্বরে পার্ক করা হয় বিমানটি। 154 যাত্রী এবং 7 জন ক্রু নিরাপদে অবতরণ করেন। স্টেশন ম্যানেজার জানান বার্ড হিটের কারণেই এ সমস্যা। 12:15 নামবে অলরেডি চলে আসছে, ফ্লাইটটা চলে আসতেছে। ফ্লাইটটাই যাবে, এটা বাস হিট করছে তো, এটা তো আমরা জানবো না। বিশেষজ্ঞরা বলছেন 2500 ফিট ওপর থেকে জরুরি অবতরণ খুবই বিপজ্জনক। 4 ঘন্টার ফ্লাইটের ফিউয়েল আছে এই এয়ারক্রাফটের মধ্যে। ফুল বেলি ফিউল নিয়ে একটা এয়ারক্রাফট নর্মালি এটা আকাশে বার্ন করে অথবা যে ফিউলটাকে জেটিসন করে। তো যেটাই পাইলট করেছেন এটা একটা রিমার্কেবল বিষয়। 1 বছরে ঢাকা বিমানবন্দরে 20টির বেশি বার্ড হিটের ঘটনা ঘটেছে। এ কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এটা বার্ড হিটের ফলে ফ্যান ব্লেড 3টে ড্যামেজড হয়েছে। এখন টেকনোলজি অ্যাভেলেবল এবং সেটা নাকি ঢাকা এয়ারপোর্টে আছে, কি নষ্ট হয়ে আছে। তো এটা অত্যন্ত সিরিয়াস একটা ব্যাপার। সিভিল এভিয়েশন এটা অত্যন্ত সিরিয়াসলি এটাকে নিতে হবে। ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচতে বার্ড হিট বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার বিকল্প নেই বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই উন্নয়নের মূল মন্ত্র হলো সামাজিক ব্যবসা। বর্তমানের সংঘাতময় বিশ্বে স্বার্থপরতা এড়াতে পারলেই নতুন পৃথিবী গড়ে তোলা সম্ভব। সাভারের সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ডক্টর ইউনূস। তিনি বলেছেন, বিগত সরকারের আপত্তি থাকায় এতদিন এই দিবসটি পালন করা সম্ভব হয়নি। সাভারের জিরাবতে প্রথমে জাতীয় সঙ্গীত ও পরে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয় সামাজিক ব্যবসা দিবস পালনের অনুষ্ঠান। শুক্রবার প্রথম দিনের আয়োজনে অংশ নেন 38টি দেশের শিক্ষার্থী, উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবী। বক্তব্য রাখেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক, বিশ্বব্যাংকের কর্মকর্তা ও কয়েকজন সফল বিদেশি উদ্যোক্তা। উদ্বোধনী বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিগত সরকারের আপত্তি থাকায় সামাজিক ব্যবসা দিবস পালন করা সম্ভব হয়নি। This was built for Social Business Day, but we couldn't hold that Social Business Day. Not because we are not ready, because government will not allow to make it happen. What a strange way. This is nothing to do with anything government should worry about. But we are not allowed to hold this. So this is the first time we are holding Social Business Day in this facility. বর্তমান বিশ্ব স্বার্থপরতা দিয়ে গড়ে উঠেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভুল পথে চলার এই যাত্রা ধ্বংসের মাধ্যমে শেষ হবে। এই অবস্থায় অনুদানের মাধ্যমে নয়, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। We say selfishness is very much in us. Message is we are on the wrong path. If we keep on pursuing this path, all we end up with massive disaster. It's not something we have to overnight destroy everything. You're just slowly moving in a different direction, that's all. পরে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কার, গণহত্যাকারীদের বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 3 দাবিতে আগামীকাল রাজধানীতে মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে যান দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সহ কেন্দ্রীয় নেতারা। তাদের আশা সমাবেশে জনতার ঢল নামবে, নতুন রাজনৈতিক বিকল্পের সাক্ষী হবে বাংলাদেশ। এরই মধ্যে সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে দলটি। মানুষ বিকল্প শক্তি চাচ্ছে, তার বিকল্প শক্তি উত্থানটা আগামীকাল আশা করি দেশবাসী দেখবে। আলহামদুলিল্লাহ আমাদের মহাসমাবেশের প্রস্তুতি মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় সম্পূর্ণ হয়েছে বলেই চলে। যারা পিআর পদ্ধতি চায় তারা আলহামদুলিল্লাহ যারাই চায় এরকম সমস্ত দলকে আমরা দাওয়াত দিয়েছি। সমস্ত দল ইনশাআল্লাহ আসার তারা নেতৃবৃন্দদের দাওয়াত দিয়েছি, তারা আসবেন। ঘটনা ঘটেছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুপুরে লালখান বাজার এলাকায় মমতানগর মাতৃসদনে হঠাৎ অক্সিজেনের একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে সেখানে থাকা ব্যান্ডেজ ও তুলায় আগুন ধরে যায়। এ সময় ক্লিনিকে গাইনি সহ অন্তত ৩৫ জন রোগী ছিলেন। ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মাঝে। পরে নিজস্ব ব্যবস্থাপনায় ক্লিনিক কর্তৃপক্ষ আগুন নেভায়। রোগীদের অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অক্সিজেন সিলিন্ডার লিকেজ হয়ে মূলত দুর্ঘটনাটা ঘটে। এখানে ওই যে এরা নিজেরা আগুন নিভাতে গিয়ে যে ডিসিপি এক্সটিংগুইশার ব্যবহার করেছে, এটার সাথে অক্সিজেন মিক্স হয়ে পুরো নিচের জায়গাটা অন্ধকার হয়ে গেছে, যার কারণে এখানে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এখানে কোনো আগুন নাই। সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। এ উপলক্ষে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি ও মেলার আয়োজন করা হয়। রথযাত্রা থেকে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রায় ঢল নামে ভক্তদের। উলু, শঙ্খধ্বনি, গীতাপাঠ আর আরতি কীর্তন দিয়ে রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দির থেকে শুরু হয় রথযাত্রা, শেষ হয় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে। ভক্তরা একে তীর্থযাত্রাও বলে থাকেন। জগন্নাথ দেব হচ্ছে জগতেরও নাথ, এবং মন্দিরে থাকলে পরে সাধারণ ভক্তদের কল্যাণ হয়, আর বাহিরে থাকলে পরে জনসাধারণের সকলের কল্যাণ হয়। রথযাত্রা এসে আমরা খুব ভালো লাগতো। রথযাত্রায় অংশ নিয়ে ভক্তরা বিশ্ব মানব ও সৃষ্টির মঙ্গল আর সমৃদ্ধির প্রার্থনা করেন। আমরা যেন পূর্ণ জন্ম সবকিছুতে আমরা ভালো করতে পারি, সবাইকে ভালো রাখুক, জগৎকে ভালো রাখুক। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন রথের রশি স্পর্শ করে পুণ্য লাভ হয়, তাই তো খালি পায়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা হাঁটছেন রথের সঙ্গে। সারা পৃথিবীর লোক শান্তিতে থাকে, আমরা বাংলাদেশে যা আছি সবাই শান্তিতে থাকে এবং সারা পৃথিবীর ভক্তবৃন্দ শান্তিতে থাকে, এটাই আমাদের জগন্নাথের প্রার্থনা। এদিকে বর্ণাঢ্য আয়োজনে সাভারের ধামরাইয়ে শুরু হয় ৪০০ বছরের পুরনো উপমহাদেশের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা। বিকেলে এ উৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উৎসব মুখর আবহে ৩৭ ফুট উচ্চতার ঐতিহ্যবাহী যশোমাধবের রথে অংশ নেন অগণিত মানুষ। ভক্তদের প্রত্যাশা কাটবে অমঙ্গল, দুঃখ, কষ্ট, আর এ ধরনী ভরে উঠবে সুখ শান্তিতে। ৫ জুলাই উল্টো রথের মাধ্যমে শেষ হবে পুজোর আনুষ্ঠানিকতা। রথ উৎসবকে কেন্দ্র করে ধামরাইয়ে আয়োজন করা হয়েছে ১৫ দিন ব্যাপী ঐতিহ্যবাহী মেলার। রথযাত্রা শুধু সনাতন ধর্মাবলম্বীদের এক ধর্মীয় উৎসবই নয়, বরং এটি বর্তমানে পুরান ঢাকার ঐতিহ্য, মানুষ ও ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বলা হয়ে থাকে এটি এক ধরনের তীর্থযাত্রা, ঈশ্বরের সাথে মানুষের মিলন যাত্রা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই ইরানের। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন আগামী সপ্তাহে বৈঠকে বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান, যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল তেল আবিবের। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে সংঘাতের এক পর্যায়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করে দেওয়ার দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে ওই হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানান, ইরান গোপনে ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য তার হাতে নেই। দাবি করেন, সবকিছু যেখানে থাকার কথা সেখানেই ছিল। হামলার সাফল্য নিয়ে হেগসেটের বক্তব্যকে সমর্থন জানিয়ে হোয়াইট হাউস জানায়, এই অভিযান ইতিহাসে ঠাঁই পাবে। ট্রাম্প প্রশাসনের দাবি পরমাণু হুমকি শেষ হয়েছে। তবে তেহরানের দাবি ব্যর্থ হয়েছে মার্কিন সেনাদের অভিযান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যখন আলোচনায় ছিল তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে সরাসরি তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়। ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী কাজ। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি। খামেনিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে কাজ বলেন, এসব ক্ষেত্রে তাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর তেহরান জুড়ে স্বস্তি ফিরেছে। দোকানপাট খোলার পাশাপাশি স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রধান উপদেষ্টা সিসি বৈঠকের বিষয়বস্তু খোলাসা করার আহ্বান বিএনপির। জাতীয়র আগে অন্য কোনো ভোটের প্রশ্নই নেই, সাফ কথা নেতাদের। আগে স্থানীয় দাবিতে অনড় জামাত। মত দ্বিমতে আটকে আছে ঐক্য, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ নানা বিষয়ে বিপরীত অবস্থানে রাজনীতিকরা। মৌলিক সংস্কার না হলে ফের স্বৈরাচারী আবির্ভাবের শঙ্কা কমিশনের। এবং নির্বাচনে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহিতার মামলায় সাবেক সিসি নুরুল হুদা ফের 4 দিনের রিমান্ডে। রাতের ভোটে জড়িতদের তথ্য পেতে করা হবে জিজ্ঞাসাবাদ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।